ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আলোর প্রতিসরণ দ্বিতীয় অংশটা পড়াবো। দ্বিতীয় অংশে যে বিশেষ বিষয়টি রয়েছে সেটা হলো প্রিজম। তোমরা যারা প্রিজম দেখেছো তারা জানো প্রিজম ঠিক এরকম দেখতে হয়। প্রিজমের দুটি ত্রিভুজাকার তল থাকে, দুটি ত্রিভুজাকার তল থাকে, আর তিনটি থাকে আয়তাকার তল। তো এই যে তিনটে আয়তাকার তল, এর মধ্যে একটি হয় ভূমি, অর্থাৎ এই নিচের যে আয়তাকার তল সেটা স্বভাবতই ভূমি হবে, তোমরা বুঝতে পারছো। এইবার আমরা যদি ত্রিভুজাকার তলের দিক থেকে প্রিজমটিকে দেখি তাহলে কীরকম দেখতে হয় সেটা শুধুমাত্র আমরা ত্রিভুজাকার যে তল সেটাই সামনে দেখতে পাবো। এবং এই যে তিনটে তল, এই তিনটে তল হচ্ছে আয়তাকার, আর এটা হচ্ছে এক সাইডের একটা দিকের ত্রিভুজাকার তল। তো এই যে ত্রিভুজাকার তলের উপরের অর্থাৎ শীর্ষের যে কোণটি, উপরের যে কোণটি এ বি সি অর্থাৎ এ কোণ, এই কোণটাকে বলা হয় প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ। তো এই প্রতিসারক কোণ তাহলে দুটো যে আয়তাকার তল, এই দুটো আয়তাকার তলের মধ্যবর্তী কোণ। প্রিজমের যে গাণিতিক সূত্রাবলী রয়েছে সেখানে এই প্রতিসারক কোণ আমরা পাবো, সেই সমস্ত সূত্রে প্রতিসারক কোণ থাকবে। এবার এই প্রতিসারক কোণের বা প্রতিসারক কোণ তৈরিতে যে দুটো আয়তাকার তল রয়েছে, এই দুটো আয়তাকার তল অর্থাৎ রশ্মিকে সাধারণত এই আয়তাকার তল দুটো যে কোনো একটিতে ফেলা হয় এবং এই রশ্মি এখানে প্রতিসৃত হবে, এই বিন্দুতে পুনরায় প্রতিসৃত হবে, প্রতিসৃত হয়ে এই মাধ্যমে ফিরে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে আয়তাকার তল, সেই আয়তাকার তলে রশ্মি আপতিত হয়ে প্রতিসৃত হলো, আবার দ্বিতীয় যে আয়তাকার তল সেখানে কিন্তু আবার দ্বিতীয় প্রতিসরণ ঘটলো। তো তাহলে এই যে দুটো আয়তাকার তল, এই দুটো তলকে আমরা বলতে পারি প্রতিসারক তল। প্রতিসারক তল। আর নিচের এই যে বিসি যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে এটা আয়তাকার তলের একটা প্রান্ত রেখা। তো সেই যে আয়তাকার তল সেটা হলো ভূমি। তাহলে এই বিসি রেখা যে আয়তাকার তলের সেটাকে বলা হয় ভূমি। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট বেসিক যে অংশ সেগুলো আমরা জানলাম। তো এর মধ্যে কিন্তু প্রতিসারক কোণটা খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন গাণিতিক ফর্মুলায় আমরা পাবো। এবারে একটা প্রিজমের মধ্য দিয়ে যদি রশ্মি যায় তাহলে তো তার গতিপথ পরিবর্তন হচ্ছে, গতিপথ যেদিকে হওয়ার কথা ছিল সেদিকে হচ্ছে না। যেমন এই রশ্মিটা যাওয়ার কথা ছিল এরকম দিকে, প্রিজম না থাকলে কিন্তু সে যাচ্ছে এইদিকে, তাহলে রশ্মির গতিপথের একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রিজমের মধ্য দিয়ে রশ্মি গেলে আলোক রশ্মির বিচ্যুতি হয়, তো আমরা সেই বিচ্যুতি কোণের একটা রাশিমালা বের করব। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হলো যে প্রিজমের মধ্য দিয়ে অতিক্রান্ত রশ্মির মধ্য দিয়ে অতিক্রান্ত রশ্মির বিচ্যুতি নির্ণয়। বিচ্যুতি নির্ণয়। ঠিক আছে, তাহলে চিত্রটি কিরকম হবে না, আমরা এখানে প্রিজমটিকে এইভাবে আঁকবো, ঠিক এইভাবে আমরা প্রিজমটিকে আঁকবো। এবার আমরা যদি এই প্রিজমের, এটা হলো এ কোণ, প্রতিসারক কোণ। তো আমরা যদি এই দুটো বিন্দুতে অভিলম্ব আগে থেকে এঁকে নিই তাহলে অভিলম্বটি কীরকম হবে না, এই বিন্দুতে অভিলম্ব হবে এরকম, আর এই বিন্দুতে অভিলম্ব হবে এরকম। এবার একটা রশ্মিকে এইভাবে ফেলা হলো, সেটা প্রতিসৃত হবে এই বিন্দুতে। হ্যাঁ, অর্থাৎ এবিসি প্রিজম এই ডি বিন্দুতে পড়ছে আলোক রশ্মি, সেটা এইখানে আসবে ধরে নিলাম, তাহলে প্রতিসৃত হবে, তো অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে এই বিন্দুতে পড়লো, পড়ার পরে কিন্তু সেটা এই দিকে আবার প্রতিসৃত হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ই বিন্দু। ই বিন্দু আরেকবার লিখছি এখানে, ই বিন্দু। এবার যদি এই প্রিজমটা না থাকতো তাহলে রশ্মিটি কীরকম যেত না, রশ্মিটি ঠিক এইভাবে বেরিয়ে যেত। ঠিক আছে, এবার এটাকে আমি বাড়িয়ে নিচ্ছি জাস্ট,
প্রমাণের সুবিধার্থে। তাহলে এই এটাকে আমি নাম দিলাম এফ, এটাকে নাম দিলাম জি। ঠিক আছে, তো এই যে কোণ, অর্থাৎ প্রথম যে বিন্দুতে প্রতিসরণ হচ্ছে সেই আপতন কোণকে ধরে নেওয়া হচ্ছে I1, এবং এই যে প্রতিসরণ কোণ, এটা প্রতিসরণ কোণ, এটা R1, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হবে তাহলে R2, আর এই যে এই কোণ এটাকে ধরে নেওয়া হচ্ছে I2। ঠিক আছে, তাহলে তোমরা চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ যে এখানে একটা নাম দেওয়ার দরকার, এটার নাম দিলাম এইচ। ঠিক আছে, এবার দেখো যে এই যে কোণ এইচ ডিই, এটা সমান হচ্ছে যে I1 মাইনাস R1। একই রকমভাবে কোণ এইচ ইডি এটা সমান হচ্ছে কোণ I2 মাইনাস R2। ঠিক আছে, মানে এটা I1 হলে এই পুরোটা হবে I1, আর এই পুরোটার মধ্যে আবার এইটা R1, তাহলে এই বাকি অংশটা কি হবে I1 মাইনাস R1। একই রকমভাবে এই দিকটার ক্ষেত্রে এইচ ইডি সেটা হচ্ছে I2 মাইনাস R2। ঠিক আছে, এবারে আমরা এই যে কোণ, এটা তো অ্যাকচুয়ালি বিচ্যুতি কোণ ডেল্টা, এই কোণটা বিচ্যুতি কোণ ডেল্টা, কারণ রশ্মিটা এই পথে যাওয়ার কথা ছিল, যাচ্ছে হচ্ছে এই পথে, এটাকে বাড়িয়ে নিয়ে এর মধ্যে যে কোণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিচ্যুতি কোণ ডেল্টা। তাহলে এই যে ডেল্টা এটা সমান হচ্ছে কি না 180 ডিগ্রি মাইনাস কোণ DHE। ঠিক আছে, তো 180 ডিগ্রি মাইনাস DHE মানে এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ কোণ HDE প্লাস কোণ HED। আমরা আগেই দেখেছি যে HDE আর HED মানে কি না I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে আমরা লিখতে পারি যে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। ঠিক আছে, এবারে I1 আর I2 কোণগুলোকে মেজার করা সম্ভব, কারণ এগুলো হচ্ছে প্রিজমের বাইরে। ভেতরের এই যে কোণ R1 R2 এগুলোকে মেজার করা বেশ জটিল ব্যাপার। তাহলে এই R1 R2কে রিপ্লেস করে দিতে হবে। কিভাবে রিপ্লেস করব না, আমরা যদি এই চতুর্ভুজ এ ডি আই নাম দিই এটা এই বিন্দুটা, তাহলে চতুর্ভুজ এ ডি আই ই, এই যে চতুর্ভুজটা যদি নিই, এখান থেকে আমরা কি লিখতে পারি যে কোণ এ প্লাস 90 ডিগ্রি, এই যে এই কোণটা ADE এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, প্লাস কোণ DIE প্লাস 90 ডিগ্রি ইজিক্যালস টু 360 ডিগ্রি। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে কোণ এ প্লাস কোণ DIE ইজিক্যালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এটা পেলাম যে DIE, এই যে DIE এই যে কোণটা DIE এই কোণটা, তাহলে কি হবে DIE মানে আবার এটা ব্র্যাকেট দিয়ে জাস্ট করছি যে DIE, এটা আমরা এই যে ত্রিভুজটা আছে DIE যে ত্রিভুজ আছে এখান থেকে লিখতে পারি যে DIE সমান অ্যাকচুয়ালি 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। তোমরা একটু ত্রিভুজটা লক্ষ্য করে বুঝতে পারবে যে DIE এটা সমান কি না 180 ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি R1 প্লাস R2। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এটা যদি এখানে বসানো হয়, তাহলে কোণ এ প্লাস 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 ইজিক্যালস টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোণ এ ইজিক্যালস টু R1 প্লাস R2। ঠিক আছে, কোণ এ ইজিক্যালস টু R1 প্লাস R2 এটা প্রমাণ হলো। তাহলে আমরা দেখলাম যে এই যে এ কোণ, এই যে এ কোণ অর্থাৎ কিনা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রতিসারক কোণ, সেটা সমান হচ্ছে যে R1 প্লাস R2। তাহলে এই R1 প্লাস R2 জায়গায় এ বসিয়ে দিলে তাহলে আমরা পাচ্ছি যে ডেল্টা ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ। তো প্রিজমের মধ্য দিয়ে একটা রশ্মির বিচ্যুতি কতখানি হচ্ছে, বিচ্যুতি কোণ কতখানি হচ্ছে, সেটা আমরা এই ফর্মুলার সাহায্যে বের করতে পারি। কেমন? এরপরে এই ফর্মুলা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই যে রশ্মির যে বিচ্যুতি কোণ সেটা কিন্তু আপতন কোণের উপর নির্ভর করছে, নির্গমন কোণের উপর নির্ভর করছে এবং প্রতিসারক কোণের উপর নির্ভর করছে। এবার একটা প্রিজমের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোণ নির্দিষ্ট, সেটাকে আমরা বারবার চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা আপতন কোণকে চেঞ্জ করতে পারি রশ্মিটিকে বিভিন্নভাবে ফেলে, বিভিন্নভাবে আপতিত করে। তাহলে I1 এর উপরে ডেল্টার মান ডিপেন্ড করবে। তো
পরীক্ষা করে দেখা যায় যে আয়ন যত বাড়ে, আয়ন বাড়লে ডেল্টা কমে। তো এটা কতক্ষণই কমে? একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত, একটি নির্দিষ্ট মান পর্যন্ত। তারপর কিন্তু পুনরায় বাড়ে, মান পর্যন্ত কমলো, তারপরে আয়নকে বাড়িয়ে চললে পুনরায় বাড়ে। তাহলে বুঝতে পারছো যে আয়নের মান যদি বাড়ানো হয় তাহলে ডেল্টার মান, আপতন কোণের মান যদি বাড়ানো হয় তাহলে কিন্তু এই যে বিচ্যুতি কোণ এর মান কমতে থাকে, কমতে কমতে একটা লোয়েস্ট, একটা মিনিমাম ভ্যালুতে আসে, তারপরে আয়ন বেড়ে চললে তারপরে পুনরায় এই বিচ্যুতি কোণ বাড়তে থাকে। এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করলে কীরকম গ্রাফ হবে না, আমরা এইদিকে নিচ্ছি ডেল্টা বিচ্যুতি কোণ আর এইদিকে হচ্ছে আয়ন আপতন কোণ। তাহলে এটা গ্রাফটা কীরকম হয়? গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হবে। ঠিক আছে, তাহলে দেখো যে আয়নের মান যত বাড়ছে ডেল্টা কিন্তু কমছে, কমতে কমতে একটা মিনিমাম পয়েন্টে এলো। ঠিক আছে, ডেল্টা মিনিমাম একটা ভ্যালুতে এলো, তারপরে পুনরায় আয়নের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডেল্টা বাড়ছে। এবং এই যে মিনিমাম যে ভ্যালু ডেল্টার, এটাকে বলা হচ্ছে ডেল্টা এম, এটাকে বলা হচ্ছে ডেল্টা এম। অর্থাৎ এই যে ডেল্টা এম, এটা মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ, ন্যূনতম চ্যুতিকোণ। তাহলে ন্যূনতম চ্যুতিকোণ বলতে কি বোঝায় না, আপতন কোণ ক্রমশ বাড়ালে আপতন কোণের একটা নির্দিষ্ট মানে এসে বিচ্যুতিকোণ সর্বনিম্ন হয়, সেই বিচ্যুতিকোণকে ন্যূনতম চ্যুতিকোণ বলা হয়। এবার ন্যূনতম চ্যুতিকোণ যখন হবে, মানে যে আপতন কোণের জন্য ন্যূনতম চ্যুতিকোণ হবে, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখব যে R1 সমান R2 হচ্ছে, R1 সমান হচ্ছে R2, R1 সমান R2, এবং সেই সঙ্গে I1 সমান I2। ঠিক আছে, I1 সমান I2 হচ্ছে। এই যে I1 সমান I2 বিচ্যুতি কোণের বেলায়, এই যে I1 সমান I2 হচ্ছে, অর্থাৎ আপতন কোণ নির্গমন কোণের সমান হচ্ছে, আপতন কোণ নির্গমন কোণের সমান হচ্ছে, আগে আমরা সেটা দেখব। তারপরে আমরা দেখব যে এই R1 সমান R2ও সেক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণ যখন আমরা পাবো তখন আপতন কোণ নির্গমন কোণের সঙ্গে সমান হবে। এবং সেই ক্ষেত্রে আবার দেখব যে প্রিজমের ভেতরের যে প্রতিসারক দুটো কোণ রয়েছে R1 এবং R2, সেই প্রতিসরণ কোণগুলো সমান হবে, R1 R2 কোণ সমান হবে। এখন আমরা প্রমাণ করব যে ডেল্টা এম যখন হবে তখন I1 সমান I2। ঠিক আছে, I1 সমান I2। এটা প্রমাণ করার জন্য আমি চিত্রটি আরেকবার জাস্ট এঁকে নিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে। তো সরল করে চিত্রটি এঁকে নেওয়া হচ্ছে। তো আগে যে চিত্র ছিল সেই চিত্রে দেখো এই যে চিত্র, এই চিত্রটি আরেকবার এঁকে নিচ্ছি। তো এটা প্রিজম, এটা কাঁচের তৈরি, এর প্রতিসরাঙ্ক মিউ, আর বাতাস, তাহলে এর প্রতিসরাঙ্ক কী হবে? 1 হবে। এবার প্রথম রশ্মিটা এই বিন্দুতে পড়েছিল এইভাবে, তারপরে এটা ভূমির সমান্তরাল প্রায় গিয়েছিল। ঠিক আছে, সবসময় ভূমির সমান্তরাল নাও যেতে পারে। তারপরে এইভাবে রশ্মিটা বিচ্যুত হয়েছিল। এবার এই যে বিন্দু, এই বিন্দুতে অভিলম্ব আঁকা হয়েছিল আর এই বিন্দুতে অভিলম্ব আঁকা হয়েছিল। এখানে কোণ ছিল I1, এটা কোণ ছিল R1, এই কোণটা ছিল R2, আর এটা হচ্ছে I2। ঠিক আছে, তাহলে এই বিন্দুটাকে আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে ডি বিন্দু আর এটা ই বিন্দু, তাহলে কিন্তু আমরা ডি বিন্দুর বেলায় লিখতে পারি, কি লিখতে পারি ডি বিন্দুর বেলায়? যে ডি বিন্দুর বেলায় লিখতে পারি যে সাইন I1 সমান হচ্ছে যে মিউ সাইন R1 অ্যাকর্ডিং টু স্নেলস ল। ঠিক আছে, আবার ই বিন্দুর বেলায় আমরা লিখতে পারি যে মিউ সাইন R2 ইজিক্যালস টু সাইন কী হবে না I2। ঠিক আছে, এবার এগুলোকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে প্রথমটার জন্য কি হবে, মানে অন্তর্কলন করলে তাহলে কি হবে? cos I1 di1 সমান হচ্ছে মিউ cos R1 dR1। একই রকমভাবে এইটা করলে কি হবে? পরেরটা মিউ cos R2 dR2 সমান cos I2 di2। ঠিক আছে, তো এবারে আমি সাইডে একটা আগে থেকে জিনিস প্রুভ করে রাখছি, সেটা হচ্ছে আমরা জানি যে ডেল্টা এম ইজিক্যালস টু I1 প্লাস I2 মাইনাস এ, অলরেডি এটা প্রুভ হয়েছে। এবার এটাকে যদি I1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যায় তাহলে ডি ডেল্টা এম বাই ডি I1 তাহলে সমান হবে কি না 1 প্লাস di2 বাই di1 মাইনাস dA বাই
di1, তো এটা তো 0 হবে মিনিমাম, সমান 1 প্লাস di2 বাই di1 মাইনাস এটাও 0 হবে বিকজ a ইজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে di2 বাই di1 ইজিক্যালস টু -1, ঠিক আছে। এটা একটা প্রুফ থাকলো। আর একটা যেটা আমাদের দেখতে হবে সেটা হলো যে আমরা জানি a সমান r1 প্লাস r2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি dA বাই dr1 যদি করি সমান কি হবে 1 প্লাস dr2 বাই dr1। এবারে এ তো কনস্ট্যান্ট, এ ফিক্সড ফর ওয়ান ফিক্সড প্রিজম, একটা নির্দিষ্ট প্রিজমের জন্য এ ধ্রুবক, তাহলে এটা 0 হবে 1 প্লাস dr2 বাই dr1। তাহলে এখান থেকে dr2 বাই dr1 ইজিক্যালস টু -1, ঠিক আছে। এবার আমরা এখানে চলে আসবো। এবারে যদি ডিভাইড করি তাহলে কি দাঁড়ায় যে cos i1 di1 বাই মিউ cos r2 dr2, ঠিক আছে, সমান মিউ cos r1 dr1, এইটা সমান হচ্ছে cos i2 di2 সঙ্গে, কেমন। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো না, এইটাকে আমি cos i1 বাই di1, cos i1 di1 বাই আচ্ছা এটা ডিভাইডটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। তাহলে cos i1 di1কে আমরা এই দিকটা লিখবো, এই দিকটা দিয়ে ডিভাইড করব, আবার এই দিকটাকে এই দিকটা দিয়ে ডিভাইড করব। তাহলে এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে কীরকম লেখা হচ্ছে যে cos i1 di1 বাই cos i2 di2 ইজিক্যালস টু মিউ cos r1 dr1 বাই মিউ cos r2 dr2। তাহলে দেখো di1 বাই di2 মানে তো -1, তাহলে মাইনাস cos i1 বাই cos i2 ইজিক্যালস টু মিউ কেটে গেল, dr1 বাই dr2 মানে -1, তাহলে মাইনাস cos r1 বাই cos r2, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আমরা কীরকম পেলাম যে এই যে cos স্কোয়ার i1 বাই cos স্কোয়ার i2 সমান cos স্কোয়ার r1 বাই cos স্কোয়ার r2 স্কোয়ার করে নেওয়া হয়েছে। তাহলে এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 ইজিক্যালস টু, এটা জাস্ট একটা ম্যাথামেটিক্যাল প্রসেস, cos স্কোয়ার r1 মানে আমরা এটাকে কি লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার r1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার r2। এবার উভয় পক্ষে যদি উপর নিচে যদি মিউ স্কোয়ার দিয়ে গুণ করা যায় তাহলে কি দাঁড়ায় যে মিউ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার r1 বাই মিউ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার r2। তাহলে কি দাঁড়াচ্ছে যে মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r1 বাই মিউ স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার সাইন স্কোয়ার r2। তো মিউ সাইন r1 মানে এখানে দেখো যে এই যে মিউ সাইন r1, এই যে মিউ সাইন r1 এটা সমান কিন্তু সাইন i1, ঠিক আছে। তাহলে মিউ স্কোয়ার মাইনাস যে মিউ সাইন r1 সাইন i1, তাহলে সাইন স্কোয়ার i1 সাইন স্কোয়ার i1, সিমিলারলি মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i2, ঠিক আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার i1 এই যে এই জিনিসটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 এটা সমান কিন্তু মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i2, ঠিক আছে। এবার দেখো এখানে যদি আমরা একটা বীজগাণিতিক পদ্ধতি কাজে লাগাই তাহলে কি দাঁড়ায় যে 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 ইজিক্যালস টু যে মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i1 বাই মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার i2, এটা ছিল, এটা সমান ছিল আগের যে সমীকরণ সেটাকেই লেখা হলো এইটা। এবারে কি করা হচ্ছে না এইটা মাইনাস এটা করছি, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার i1 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার i2, ঠিক আছে। এটা একটা বীজগাণিতিক প্রসেস, তোমরা অলরেডি এটা শিখেছো, ঠিক আছে। কীরকম এটা a বাই বি সমান যদি সি বাই ডি হয় তাহলে আমরা লিখতে পারি যে a বাই বি সমান সি মাইনাস এ বাই ডি মাইনাস বি, সেই প্রসেসটা।
তাহলে কী দাঁড়ালো 1 মাইনাস সাইন স্কোয়ার i1 বাই 1 মাইনাস সাইন স্কোয়ার i2 ইজিক্যালস টু, এটা তো কেটে যাবে, দেখতে পাচ্ছ এটা প্লাস হয়ে যাবে, তাহলে মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা কেটে কুটে গিয়ে কী হলো 1 হলো, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার i1 ইজিক্যালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার i2। তাহলে এখান থেকে কী দেখাতে পারি যে i1 সমান i2, মাঝখানে দু একটা স্টেপ হবে, এটা তোমরা বুঝতেই পারছো, i1 সমান i2 হবে। ঠিক আছে, এবারে আমরা দেখব যে i1 সমান যদি i2 হয় তাহলে r1 সমান r2 হবে। কীরকমভাবে না, আমরা অলরেডি এই দুটো পয়েন্টে যে প্রতিসরণ হয়েছে সেখানে দেখেছি যে সাইন i1 সমান মিউ সাইন r1, আবার মিউ সাইন r2 সমান সাইন i2। ঠিক আছে, তাহলে আমরা যদি ডিভাইড করি, ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর এই দুটোকে যদি ডিভাইড করি তাহলে সাইন i1 বাই সাইন i2 সমান মিউ সাইন r1 বাই মিউ সাইন r2। তো i1 i2 সমান হলে সাইন i1 সাইন i2 সমান, তাহলে এটা 1 হবে, তাহলে সাইন r1 বাই সাইন r2, তাহলে এটা সমান হবে সাইন r1 সমান সাইন r2, তাহলে r1 সমান হবে r2। তাহলে দেখতে পাচ্ছ যে যখন ন্যূনতম চ্যুতিকোণ হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য যদি ন্যূনতম চ্যুতিকোণ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হবে এবং তার সঙ্গে সঙ্গে r1 আর r2 সমান হবে। তাহলে r1 r2 যদি সমান হয়, অর্থাৎ ন্যূনতম চ্যুতিকোণ যদি হয় ডেল্টা এম যখন হবে, তার বেলাতে আমরা লিখতে পারি যে ডেল্টা এম ইজিক্যালস টু i1 প্লাস i2 মাইনাস এ, i1 i2 সমান তাহলে 2i1 মাইনাস এ, তাহলে এখান থেকে i1 সমান হচ্ছে যে এ প্লাস ডেল্টা এম a প্লাস ডেল্টা এম বাই 2, a প্লাস ডেল্টা এম বাই 2। একই রকমভাবে আমরা জানি a সমান r1 প্লাস r2, তাহলে এখান থেকে লিখতে পারি r1 r2 সমান, তাহলে 2r1 সমান a, তাহলে এখান থেকে r1 ইজিক্যালস টু a বাই 2। তাহলে এই যে সমীকরণটা, এখান থেকে আমরা কি লিখতে পারি যে মিউ ইজিক্যালস টু সাইন i1 বাই সাইন r1, তার মানে মিউ ইজিক্যালস টু সাইন a প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন a বাই 2। ঠিক আছে, তাহলে দেখো তোমরা যে এই যে মিউ এর যে ফর্মুলা, যে মিউ অর্থাৎ প্রিজম যে উপাদানের তৈরি সেই উপাদানের যে প্রতিসরাঙ্ক নির্ণয় করা, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেটা করার জন্য আমরা এই ফর্মুলা ইউজ করবো, সাইন a প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন a বাই 2। এবার আমরা দেখব পাতলা প্রিজমের ক্ষেত্রে ফর্মুলাটি একটু চেঞ্জ হয়, বিচ্যুতিকোণের যে ফর্মুলা সেই ফর্মুলাটি একটি চেঞ্জ হয়। যদি প্রিজম পাতলা হয় তাহলে কিন্তু পাতলা মানে 10 ডিগ্রি, লেস দ্যান 10 ডিগ্রি হবে প্রতিসারক কোণ, অর্থাৎ এই এটা খুব পাতলা হবে, এটা লেস দ্যান 10 ডিগ্রি হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যে i1 এবং r1 পাবো, অর্থাৎ এই i1 i2 এই কোণগুলো ক্ষুদ্র হবে। ঠিক আছে, আর r1 r2 এই কোণগুলো ক্ষুদ্র হবে। ঠিক আছে, এবার আমরা জানি যে সাইন i1 এটা i1 এর সঙ্গে প্রায় সমান হয় কখন, যখন i1 ক্ষুদ্র হয়, তাহলে i1 সাইন এর সঙ্গে সমান হবে। আবার একই রকমভাবে সাইন r1 এটা কিন্তু ইকুইভ্যালেন্ট হবে কার সঙ্গে না, r2 এর সঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা যে ফর্মুলাগুলো অলরেডি দেখে এসেছি যে সাইন i1 ইজিক্যালস টু মিউ সাইন r1। ঠিক আছে, তাহলে সেখানে লিখতে পারি i1 সমান মিউ r1। সিমিলারলি আমরা দেখেছি যে মিউ সাইন r2 সমান সাইন i2, একই রকমভাবে মিউ r2 ইজিক্যালস টু i2। তাহলে আমরা জানি ডেল্টা ইজিক্যালস টু কি জানি যে i1 প্লাস i2 মাইনাস, এটা অলরেডি প্রুফ হয়েছে। তাহলে i1 মানে তো মিউ r1, এখান থেকে i1 সমান মিউ r1, আর i2 সমান কি না, i2 সমান হচ্ছে যে মিউ r2, তাহলে এটা মাইনাস এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিউ কমন নিলে না r1 প্লাস r2 মাইনাস এ, এবার r1 প্লাস r2 মানে এ, তাহলে মিউ এ মাইনাস এ, তার মানে কিন্তু আমরা পাচ্ছি যে ডেল্টা ইজিক্যালস টু অর্থাৎ বিচ্যুতিকোণ a ইন্টু মিউ মাইনাস 1, এটা পাতলা প্রিজমের ক্ষেত্রে।